হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি অষ্টম শ্রেণী গণিত ট্রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2024। দেখো, আজকে আমরা করাবো 11 নম্বর স্কুল। পেজ নাম্বার তোমরা চলে এসো 146 পেজ, 11 নম্বর স্কুল। এর আগে তোমাদের 1 থেকে 10 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি আগের ক্লাসগুলো ভালো করে দেখে নাও। চলো, আমরা বেশি দেরি করবো না। আজকের ক্লাসে যে প্রথম প্রশ্ন আছে 1-এর 1 নম্বর প্রশ্নটা চলো আমরা দেখে নিচ্ছি। দেখো, এখানে 1-এর 1 নম্বর প্রশ্নটা কী বলছে লক্ষ্য করো। এক পাত্র শরবতে সিরাপ আছে শতকরা 22.25। তাহলে ওই শরবতে কত অংশ সিরাপ আছে? দেখো, শতকরা সিরাপের পরিমাণটা আছে এখানে, তো কত অংশ সিরাপ থাকবে শরবতে সেটা বের করতে বলেছে। শতকরা, দেখো শতকরাকে যদি আমরা ভাঙাই 1-এর 1 নম্বরটা, আমাদের দেখো আমাদের আছে সংখ্যাটা 22.2/5, তাই তো? দেখো, এর শতকরা বলতে শতকরা চিহ্ন এভাবে দিবা, একে বলা হয় শতকরা, পার্সেন্টেজ যেটা। সেটাকে যদি আমি পূর্ণ সংখ্যাটা ভেঙে লিখি, দেখো 22 গুণ করবা। দেখো 22 গুণ করে 5-2 10, আর 5-2 10, 10 আর 1 11, 110, আর 2 যোগ করে নেবা। তো এখানে হয়ে যাবে 112। এভাবে পূর্ণ সংখ্যাটা ভেঙে নিতে হয়। তাহলে 112টা উপরে বসাবা, আর নিচে আবার কিন্তু 5 বসবে। আর এই যে শতকরা চিহ্ন আছে পার্সেন্টেজ, একে যেহেতু পার্সেন্টেজ উঠিয়ে দাও, তাহলে এখানে দেখো নিচে 1/100, 1/100 হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু আমাদের শতকরা ভাঙাতে হবে। তাহলে এই যে আমাদের সিরাপের শরবতের মধ্যে সিরাপের শতকরা এত আছে, এটাকে সরল করে আমরা পেয়ে যাব কত অংশ সিরাপ আছে শরবতে। চলো আমরা এখানে সরলটা করে নিই। আচ্ছা, এখানে যদি আমরা কাটাকাটি দেখি, তাহলে এখানে দেখো এর সঙ্গে এর কাটাকাটি করতে পারবা। 2 দিয়ে যদি কাটাকাটি করো 2 5 10, আর এখানে 2 5 10, আর 1 4 12, 2 6 12। আবার 2 দিয়ে কাটা করো, 2 দিয়ে 4, 2 5 10, 25 হয়ে যাবে। আর এখানে 2 দিয়ে 4, আর 2 8 16। আচ্ছা, তাহলে আমাদের দেখো আর কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে যদি লক্ষ্য করো, এখানে উপরে রয়ে গেল আমাদের 28, আর নিচে 25 আর 5 আছে। তাহলে 25 5-এ গুণ করে নিতে হবে, যদি গুণ আছে এখানে 25 5-এ 125, 125। তাহলে দেখো আমাদের যে বলেছিল শরবতে সিরাপ আছে শতকরা কত অংশ, তাহলে শরবতে সিরাপ আছে শতকরা এত অংশ, তাই তো? শতকরা যখন বলে দিয়েছে ওই শরবতে কত অংশ সিরাপ আছে, ওই শরবতে সিরাপ আছে এত অংশ, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। শতকরা এভাবে যদি বলে দেয়, ঠিক আছে, তাহলে শতকরাকে সরল করে ভেঙে শরবতের মধ্যে সিরাপ থাকবে এত অংশ, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা লক্ষ্য করো, 1-এর 2 নম্বরটা। তো এখানে বলছে 1 ডজন পেন্সিলের দাম 72 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত হবে? আচ্ছা, 1 ডজন বলতে এটা আমাদের জানতে হবে 1 ডজন কতটি পেন্সিল। আচ্ছা, 1 ডজন হচ্ছে 12টি পেন্সিল। তাহলে 12টি পেন্সিলের দাম 72 টাকা। 1 ডজন পেন্সিলের দাম 72 টাকা বলতে 12টি পেন্সিলের দাম 72 টাকা। তো দেখো, এটাই আমরা লিখবো যে 12টি পেন্সিলের দাম 72 টাকা। ওকে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 1 ডজন পেন্সিল সমান সমান কিন্তু 12টি পেন্সিল। তাহলে 1 ডজন পেন্সিলের দাম যত টাকা হবে, 12টি পেন্সিলের দাম তত টাকা। তা পেয়ে গেলাম আমরা 12টি পেন্সিলের দাম 72 টাকা। তাহলে একটির দাম কত আর 8টির দাম কত, তখনই অ্যান্সার বেরিয়ে আসবে। একটি পেন্সিলের দাম, ওয়েকিং নিয়ম, 12টির দাম যদি 72 টাকা হয়, একটির দাম কম হবে, 72/12 টাকা। আর 8টির দাম কত, তাহলে 8টি পেন্সিলের দাম, তাহলে এই যে আমাদের 72/12, আর এখানে 8 দিয়ে গুণ করে দিতে হবে। 1-এ কম হলে 8-এ বেশি হবে। আচ্ছা, 12 6 72, আর 6 8-এ গুণ করে না, 6 8-এ 48 টাকা, ঠিক আছে? তাহলে আমাদের যে বলেছিল 8টি পেন্সিলের দাম কত, 8টি পেন্সিলের দাম 48 টাকা, এটা আমাদের অ্যান্সার। চলো এরপরে 1-এর 3 নম্বর প্রশ্নটা। দেখো, এখানে বলছে পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর একটি সমবাহু ত্রিভুজ, এবিসিটা সমবাহু ত্রিভুজ। এই যে চিত্রটা দেওয়া আছে এবিসি সমবাহু ত্রিভুজ,
আচ্ছা, আবার পি কিউ সমান্তরাল বিসি, পি কিউর সঙ্গে বিসি সমান্তরাল আছে, তাহলে কোণ বিকিউপি, কোণ বিকিউপি মানে এই কোণের মানটা বের করতে বলেছে, এই কোণটা। আচ্ছা দেখো, পি কিউ সমান্তরাল যদি বিসি হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই যে কোণটা মানে এবিসি কোণটা, এই কোণটা কী হবে? একান্তর কোণ। সমান্তর সরলরেখা, আর এখানে বি কিউটাকে ভেদক ধরে নাও। তার সমান্তর সরলরেখা বি কিউ যদি ভেদক বা ছেদক হয়, তাহলে এখানে বি কিউ পি কোণটা আর এ বি সি কোণটা এরা হচ্ছে একান্তর কোণ, আর একান্তর কোণ সমান হবে যেহেতু সমান্তরাল আছে। তাহলে এখানে এ বি সি ত্রিভুজটা সমবাহু আছে বলে এই যে কোণটা না, এই কোণটা তোমরা কিন্তু 60 ডিগ্রি পাবা। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে একান্তর কোণ অনুসারে এই কোণটা আমাদের হয়ে যাবে কত? 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা বি কিউ পি কোণটা কত পেয়ে যাবো? 60 ডিগ্রি পেয়ে যাবো। এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্ন। পাশের চিত্রে এ বি ও সি ডি সরলরেখাংশ পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে এ ও সি এর মান কত? এই যে আমাদের চিত্রটা আছে, এই যে আমাদের এ বি আর সি ডি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে এ ও সি মানে এই দিককার কোণটা, এই কোণটা বের করতে বলেছে। এখানে দেখো বিওডি কোণটা কিন্তু 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বিওডি আর এওসি এই দুটো কোণ দেখো এরা কিন্তু পরস্পর বিপ্রতীপ কোণ। কোনো দুটি সরলরেখাংশ একটি বিন্দুতে ছেদ করলে দুই জোড়া বিপ্রতীপ কোণ পাওয়া যায়, ঠিক আছে? এই কোণের সঙ্গে এই কোণ বিপ্রতীপ কোণ, আর এই দিককার সঙ্গে এদিকে বিপ্রতীপ কোণ। এখানে বিওডি কোণটা আর এওসি কোণটা কী হবে? বিপ্রতীপ কোণের জন্য সমান হবে। তাহলে আমরা এই যে কোণটা, এই কোণটা আমরা কত ডিগ্রি পেয়ে যাবো? 60 ডিগ্রি পেয়ে যাবো না? এখানেও কিন্তু অ্যান্সারটা আমাদের 60 ডিগ্রি দাঁড়াবে। ওকে, বিপ্রতীপ কোণ অনুসারে আমরা সমান বলতে পারবো, আর কোণটা 60 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, আমরা চলে আসবো পরের প্রশ্নে। 1-5 নম্বর। 1-5 নম্বরটা আমরা আগের ক্লাসে করে দিয়েছি, তোমাদের বলবো তোমাদের যেতে হবে 1 নম্বর স্কুলে, দেখবা যে 1-4 প্রশ্নটা। আমরা চলে আসবো 1-6 নম্বর প্রশ্নে। দেখো আমাদের এখানে এই যে আছে রাশিগুলো, লসাগু নির্ণয় করতে বলেছে। চলো আমরা লসাগুটা দেখাচ্ছি। একের 6 দেখো, প্রথম যে রাশিটা আছে এর পাওয়ারে 2m দেওয়া আছে, তাহলে এই রাশিটাকে আমরা ভাঙাবো। প্রথম রাশিটাকে আগে ভেঙে লিখি। দেখো এর পাওয়ারে 2m আছে না, এটাকে আমরা কাজ করি, এর পাওয়ারে 2mটাকে আমরা m প্লাস m লিখে দিলাম, এভাবে ভেঙে লিখলাম। এখন দেখো এর পাওয়ারে m প্লাস m, তো তাহলে আমরা এটাকে এর পাওয়ারে m ডট ডট মানে গুণ, আবার এর পাওয়ারে m, দেখো এভাবে কিন্তু ভেঙে নিতে পারবো। কারণ দেখো এখানে দেখো যে তোমরা জানো সূচকের নিয়ম, মূল সংখ্যা সমান হলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে মূল সংখ্যা সমান একটা এ রেখে m আর m যোগ হয়ে যাবে, m প্লাস m। তাহলে এটা থেকে এটা হয়, এটা থেকে এটা হলে এটা থেকে এটা করতে পারবা। তাহলে এটাকে এভাবে ভেঙে লিখলাম, এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার m। ওকে, আচ্ছা এভাবে করে রাশিগুলো ভেঙে নিব। প্রথম রাশি ভাঙালাম, এবার দ্বিতীয় রাশিটা ভাঙাচ্ছি। দ্বিতীয় রাশিটা আছে a টু দি পাওয়ার 3m আছে। তাহলে এখানে দেখো এই যে এর পাওয়ারে 3mকে আমরা লিখবো m প্লাস m। তাহলে এইভাবে আগের মতো করে যদি আমরা ভেঙে লিখি, তাহলে এর পাওয়ারে m ডট এর পাওয়ারে m ডট এর পাওয়ারে m। দেখো পাওয়ারগুলো যোগের আকারে ছিল না, তাহলে আমাদের দেখো এভাবে গুণের আকারে লিখতে পারবা। ওকে, আচ্ছা এবার তৃতীয় রাশিকে ভাঙাই। তৃতীয় রাশিটা যদি দেখো, তাহলে a টু দি পাওয়ার 4m আছে, a টু দি পাওয়ার 4m। চলো একইভাবে ভেঙে লিখো, এর পাওয়ারে আমরা দেখো 4 টাইম, তো m প্লাস m 4 টাইমের যোগফল 4m। এবার যোগের আকারে আছে, তাহলে আমরা লিখবো a টু দি পাওয়ার m ডট এ টু দি পাওয়ার m ডট এর পাওয়ার m ডট আবার এর পাওয়ার m। এভাবে ভেঙে লিখলাম। তাহলে এইভাবে কিন্তু তিনটি রাশিকে ভেঙে নিতে হবে। এবার আমরা করব লসাগু। দেখো লসাগু, দেখো প্রথমে লক্ষ্য করো রাশিগুলোর মধ্যে যেগুলো ভেঙে লিখেছি, যেগুলো কমন থাকবে সেগুলো নিয়ে নাও। দেখো a টু দি পাওয়ার m এখানে আছে। আচ্ছা আমরা যদি দেখি a টু দি পাওয়ার m দেখো দুটো করে মিলছে, a টু দি পাওয়ার m এখানে দুটো, এখানে দুটো, আর এখানে দুটো। তাহলে দুটো করে আমরা 3 জায়গা থেকে পেলাম।
এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এম, দেখো দুটোতে নিয়ে নিলাম যেহেতু সব জায়গায় মিলছে। ঠিক আছে, যেগুলো মিলবে সেগুলো আগে নিয়ে নাও। তারপরে দেখো এখানে দেখো দ্বিতীয় রাশিতে এ টু দি পাওয়ার এম আবার আছে, দাগ দিলাম। আর তৃতীয় রাশিতে এ টু দি পাওয়ার এম আছে। তাহলে এই দুটোর জন্য না তোমরা একটা নিতে পারবা, এ টু দি পাওয়ার এম। এই যে দু জায়গায় মিললো, তো আমরা নিলাম একটা। এবার তৃতীয় রাশিটি দেখো এটা আমাদের আবার রয়েছিল, বেঁচে গিয়েছিলো, এটাকেও তোমরা দাগ মেরে নিয়ে নেবা, আবার ডট দিয়ে এ টু দি পাওয়ার এম। মানে যেটা মিলবে সেটাকেও নিবা, আর যেটা মিলবে না, যেটা বাদ পড়ে থাকবে সেটাকেও নিয়ে নেবা। এটা হচ্ছে আমাদের লসাগু। এবার এখানে যদি সরলটা করো, দেখো এভাবে গুণের আকারে থাকলে মূল সংখ্যাগুলো সমান আছে, তাহলে একটা এ রেখে পাওয়ারগুলো যোগ করে নিতে পারবা। এম প্লাস এম প্লাস এম প্লাস এম, 4টা এম আছে যে যোগ। আর এখানে এর পাওয়ারে 4টা এম যোগ করে কত হবে 4m, তো আমরা এখানে পেয়ে যাব 4m। দেখো তো এই যে আমাদের 3টি রাশির লসাগু বের করতে বলেছিল, দেখো লসাগুটা আমরা বের করলাম, এ টু দি পাওয়ার 4m, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো আমরা 1-এর 6 নাম্বারটা করে ফেলেছি। এরপরে বড় প্রশ্নগুলো, আচ্ছা বড় প্রশ্নগুলো যেগুলো বইয়ের বাইরের প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো করাবো। ঠিক আছে, এখানে দেখো এই প্রশ্নগুলো 2, 3, 4, 5, এই যে আগের অঙ্কগুলো এগুলো বই থেকে পেয়ে যাবো, সব বই থেকে আছে, বইয়ের প্রশ্নগুলো করাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা আমরা চলে আসবো পরের পেজে, 147 পেজে। দেখো আমরা 6 দাগের অঙ্কগুলো দেখে নেব এখান থেকে, বইয়ের বাইরের প্রশ্নগুলো, যেরকম 6-এর 1, 2, 3, এখানে অনেক প্রশ্নগুলো বইয়ের বাইরে আছে। দেখো বইয়ের বাইরের প্রশ্ন থাকলে আমরা কিন্তু করিয়ে দেবো তোমাদের দেখেছো যে প্রত্যেকটা স্কুল থেকে যেগুলো বইয়ের বাইরের প্রশ্ন সেগুলো করিয়ে দিয়েছি। শুধুমাত্র আমরা 8-এর দাগের জ্যামিতি প্রয়োগগুলো বই থেকে থাকলেও করাই এবং বইয়ের বাইরে থাকলেও তো করাবো। 8-এর দাগের জ্যামিতি প্রয়োগগুলো সবগুলোই করাই। চলো এখানে কিন্তু আমাদের 6-এর দাগের, ঠিক আছে, এই যে অনেকগুলো প্রশ্ন বইয়ের বাইরের আছে, তো আমরা এখানে 6-এর 1 নম্বরটা আগে করাই। তো কী বলছে আমাদের প্রশ্নটা, একটি ক্যাম্পে 36 জন লোকের 25 দিনের খাবার মজুদ আছে, প্রত্যেকের প্রতিদিন 0.85 কিগ্রা করে, ঠিক আছে, এই যে এতটা পরিমাণ খাবার লাগে, প্রত্যেকের প্রতিদিন খাবার যে প্রয়োজন পড়ে এত কিগ্রা। তো 13 দিন ক্যাম্প চলার পর আরও 15 জন লোক এলো। 13 দিন ধরে ক্যাম্প চলছিল, মানে 13 দিন ক্যাম্প চলার পরে, মানে 13 দিন ধরে দেখো 36 জন লোক 25 দিন ধরে এই খাবারটা কিন্তু খেয়েছে, তাই তো 13 দিন ধরে, মানে 13 দিন ধরে 36 জন লোক এই খাবারটা খেয়েছে, তাহলে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 13 দিন পর আরও কিন্তু লোক এসেছে 15 জন, লোক তো ছিল 36 জন, আবার এসেছে 15 জন, লোক সংখ্যা কিন্তু বেড়েছে। তাহলে প্রত্যেককে প্রতিদিন কত গ্রাম করে খাবার খেলে বাকি খাবারে আরও 10 দিন ক্যাম্প চালানো যাবে, বাকি খাবার, অবশিষ্ট খাবার। আচ্ছা তাহলে দেখো আমরা প্রশ্নটা প্রথমে সমাধানটা এভাবে করব। তাহলে এখানে দেখো এই যে লোক সংখ্যা প্রথমে 36 জন ছিল, আর 25 দিন ধরে খাবারটা যেহেতু খায়, তাহলে দেখো প্রত্যেকের প্রতিদিন মানে একদিনে লাগে এত কিগ্রা, তাহলে 25 দিনে কত লাগে, তাহলে 25 দিয়ে গুণ করতে হবে। আর প্রত্যেকের মানে একজনের লাগে এত কিগ্রা, তাহলে 36 জনের কত লাগবে, 36 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি আমি একবারে লিখতে চাই 6-এর 1 নাম্বার, তাহলে আমরা এখানে লিখব যে 36 জন লোকের 25 দিনের মোট খাবার লাগবে, মোট খাবার লাগবে সমান সমান, তাহলে আমাদের গুণ করতে হবে না, দেখো গুণটা করতে হবে, এই যে দেখো 36 গুণিত 25 গুণিত 0.85 কিগ্রা, এতটা খাবার লাগবে, তাই তো। একদিনের জন্য এত কিগ্রা, তা 25 দিনের জন্য যে গুণ করতে হবে, একজনের জন্য এত কিগ্রা, তা 36 জনের 36 গুণ করতে হবে, এই যে আমাদের গুণফলটাই হয়ে যাবে মোট খাবার, 36 জন লোকের 25 দিনে যে মোট খাবার এতটা। আচ্ছা তাহলে এখানে আমরা সরলটা করে নিব। প্রথমে আমি দেখো যে 36 আর 25 গুণটা করে নিই, দেখো 25 6-এ 150 হয়, 150-এর মানে 150, তার শূন্য বসালাম, হাতে থাকলো কিন্তু 15, আর 25 3-এ 75,
25 × 75 হাতে ছিল আমাদের 15, 75 আর 15 যোগ করে কিন্তু আমরা 90 পেয়ে যাবো। আচ্ছা 90, তাহলে আমরা 900 পেয়ে গেলাম। আর এখানে আবার ছিল 0.85 কিগ্রা। আচ্ছা তাহলে দেখো, এখন আমি দেখো এখানে গুণফলটা লক্ষ্য করো, আমি একটু তোমাদের গুণটা বুদ্ধি করে করাই। এই যে দুটোর পর দশমিক আছে না, দুটো শূন্য, তাহলে এখানে দশমিক আর শূন্য ভ্যানিশ করতে পারবো, মানে 9 × 85 এত কিগ্রা। এই সরলগুলো একটু বুঝবো, ঠিক আছে? দুটো শূন্য আর দুটোর পর দশমিক, শূন্য ভ্যানিশ, দশমিক ভ্যানিশ। এখন 9 দিয়ে গুণ করে নাও, 9 × 5 = 45, 5 হাতে থাকলো 4, আর 9 × 8 = 72, 72 আর 4, 72 আর 4 যোগ করে 76 এত কিগ্রা। আচ্ছা তাহলে আমরা এত কিগ্রা খাবার লাগবে, মোট খাবারটা 36 জন লোকের 25 দিন ধরে যদি খাবারটা খাই এত কিগ্রা করে দিনে, তাহলে মোট খাবারটা কিন্তু এত কিগ্রা লাগবে। এখন দেখো আমাদের যেখানে প্রশ্নে বলেছি 13 দিন ধরে কিন্তু ক্যাম্প চলেছিল। দেখো প্রশ্নে কতদিন ধরে, 13 দিন ধরে ক্যাম্প চলেছিল। তাহলে 13 দিন পর 13 দিনে কত খাবার গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। খালি এখানে এই যে দিনটাকে 13 দিন নিতে হবে, তাই তো? আচ্ছা লোক সংখ্যা কিন্তু 36 জনই আছে। তাহলে আবার যদি আমি বের করতে চাই, তাহলে দেখো 13 দিন পর খাবার গ্রহণ করা হয়েছে, 13 দিন পর, 13 দিন পর খাবার গ্রহণ করা হয়েছে, খাবার গ্রহণ করা হয়েছে। আর এখানে হচ্ছে 13 দিনে, মানে 36 জন লোক 13 দিনে কতটা খাবার গ্রহণ করেছে সেটা আমরা বের করতে চাইছি। 13 দিন পর খাবার গ্রহণ করা হয়েছে সমান সমান, তাহলে 36 জন লোক ছিল, এখন কিন্তু 13 দিন, আর একদিনে দেখো 0.85, এই যে আমাদের খাবারটা এত কিগ্রা, এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে চলো আমরা সরলটা করি। আচ্ছা 36 আর 13 গুণটা করে না আগে। দেখো 13 × 6 যদি গুণ করো, 13 × 6 = 78, 78 এর 8 হাতে থাকলো 7, আর 13 × 3 = 39, 39 আর 7 = 46, আর এখানে 0.85 কিগ্রা। এখন এই সংখ্যাটা গুণ করে নিতে হবে। তো গুণটা দেখো, এখানে 468 আর এদিকে 85টা গুণ করো, এই যে 0.85, তাহলে পাই দিয়ে যদি গুণ করো, 5 × 8 = 40, 0 হাতে থাকলো 4, 5 × 6 = 30, 30 আর 4 = 34, 34 এর 4 হাতে থাকলো আবার 3, 5 × 4 = 20, 20 আর 3 = 23, গুণ চিহ্ন দিয়ে 8 দিয়ে গুণ করো, 8 × 8 = 64, 4 হাতে থাকলো 6, 8 × 6 = 48, 48 আর ওদিকে 6, 48 6 যোগ করে 54 পেয়ে যাবা। 54 আমরা এখানে 4 বসাবো, হাতে থাকলো 5, 8 × 4 = 32, 32 আর 5, 32 আর 5 যোগ করে 37 পেয়ে যাবা। চলো যোগ করি, 0 4 4 এটা 8, এটা 7 হবে, 7 2 এটা 9, আর এটা 3টা বসিয়ে দাও। যে দুটোর পর দশমিক ছিল না, এখানে দুটোর পর দশমিক বসাতে পারো, এই যে দুটোর পর দশমিক। ওকে আচ্ছা, দশমিক ডান দিকে শূন্যের দাম নাই, তাহলে আমাদের এখানে চলে আসলো গুণফলটা 397.8 কিগ্রা। এই দেখো, তাহলে 13 দিন ধরে এই খাবারটা খেয়ে নিয়েছে, মোট খাবার এতটা প্রয়োজন ছিল আমাদের, তাই তো? তাহলে আমাদের দেখো 13 দিন পর এই খাবারটা যদি খেয়ে নেয়, তাহলে অবশিষ্ট যে খাবার কতটা থাকলো, তাহলে মোট খাবার থেকে এই খাবারটা বিয়োগ করলে আমরা কিন্তু অবশিষ্ট খাবারটা পাবো। কারণ এখানে যে প্রশ্ন বলেছে যে এই যে বাকি খাবারটা কতদিন চলবে, তাই তো? মানে 10 দিন ক্যাম্প যদি চলে, তাহলে আমরা এখানে অবশিষ্ট খাবারের পরিমাণটা বের করব যে অতএব যে অবশিষ্ট খাবার, অবশিষ্ট, আচ্ছা ঠিক করে লিখে বানানটা, অবশিষ্ট খাবার সমান সমান, দেখো মোট খাবার আছে আমাদের 765 কিগ্রা, 765 কিগ্রা খাবার থেকে এই খাবারটা বাদ দাও, 397.8
এটা কিগ্রা। চলো এখানে আমাদের বিয়োগটা করতে হবে। আচ্ছা দশমিকের বিয়োগ একটু বসিয়ে করো। দেখো এই যে 765, দশমিক নিয়ে একটা শূন্য বসিয়ে দেবা, যেহেতু দশমিকের উপর একটা সংখ্যা আছে। এবার এই সংখ্যাটা বসাও, 397.8, বিয়োগটা করো। 8 দিলে 10, এটা 2 দিলে দশমিক বসাবা, 5টা 4 হয়ে যাবে, যে 10 ধরেছে কি। তাহলে এখন 4 মানে 14, 7 দিলে 14, দেখো 7 দিলে 14, 7 দিলে এই যে আমাদের এখানে 7 হবে আমাদের। আচ্ছা তারপরে এটা দেখো, এটা আমাদের 6টা আমাদের হয়ে যাবে 5, 5 মানে 15, 9 দিলে 15, 6 দিলে, তো এটা আমরা 6 বসাবো। আর এই যে আমাদের 7টা হয়ে যাবে আমাদের 6, আর 3 দিলে 6, 3 দিলে, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো 67, 367.2 কিগ্রা। ওকে। আচ্ছা আমরা এখানে কিগ্রাটাকে গ্রাম করে নেব, কারণ এখানে প্রশ্ন লক্ষ্য করো, প্রত্যেককে প্রতিদিন কত গ্রাম, গ্রামে কিন্তু অ্যান্সারটা বের করতে বলেছে। সরি দেখা যাচ্ছে না, এই যে দেখো প্রত্যেকে প্রতিদিন কত গ্রাম, তাই তো গ্রাম চেয়েছে তো। তার আমরা এখানে এই যে কিগ্রাটাকে আমরা গ্রাম করে নেব। কিগ্রাকে গ্রাম করলে 1000 দিয়ে গুণ করতে হয়, মানে কিগ্রা গ্রামের মধ্যে 1000 পার্থক্য, বড় থেকে ছোটো যাচ্ছ, এটা মনে রেখে দিবা, ম্যাট্রিক পদ্ধতি। এই যে দেখো আমরা কিগ্রাকে যদি আমি 1000 দিয়ে গুণ করে দিই না, তাহলে এটা কিন্তু আমাদের গ্রাম হয়ে যাবে। ওকে। আচ্ছা আচ্ছা থাক এভাবে, আমি আর কিছু করতে যাচ্ছি না এখানে। এবার দেখো আমাদের এই যে অবশিষ্ট খাবারটা, এখন দেখো আমাদের এখানে যে বলেছিল যে প্রত্যেকের প্রতিদিন কত গ্রাম করে খাবার খেলে বাকি খাবারে আরও 10 দিন ক্যাম্প চলবে। আচ্ছা আমি এখানে ধরে নিচ্ছি যে প্রত্যেকের প্রতিদিন x গ্রাম করে যেহেতু খাবার খাই, তাহলে বাকি খাবারটা 10 দিন, ঠিক আছে, 10 দিন চালানো যাবে, সেটা আমি এখানে ধরে নিচ্ছি, তাই তো, এটা ধরে নিতে পারবো। তারপরে দেখো এখানে আরেকটা জিনিস আমাদের যেটা কাজ করতে হবে, এই যে 13 দিন ক্যাম্প চলার পরও আরও 15 জন লোক যে এসেছিলো, তার লোক সংখ্যা কিন্তু বেড়েছে, ছিল 36 জন, হয়ে গেছে এখন 15 জন। তাহলে এই জিনিসটা আগে আমি তৈরি করে নিচ্ছি, যে আরও 15 জন, ঠিক আছে, যোগ দিলে মোট সদস্য সংখ্যা দাঁড়িয়ে যাবে। তা আমি লিখবো এখানে আরও 15 জন, 15 জন যোগ দিলে মোট সদস্য সংখ্যা, মোট সদস্য সংখ্যা, মোট সদস্য সংখ্যা হয়ে যাবে, লক্ষ্য করো এখানে। তাহলে আগে ছিল 36 জন, এখন আরও 15 জন আসছে। এটা যদি যোগ করে নাও না, তাহলে 6 5 11 1, হাতে থাকলো 1, 3 আর 1 4, 1 5, মানে 51 জন দাঁড়িয়ে গেল। তাহলে মোট সদস্য সংখ্যা 51 জন হয়ে গেল। আর আমরা এখন ধরে নেব যেটা বললাম, যে এই যে দেখা যাচ্ছে না, এই যে দেখো যে প্রত্যেকের প্রতিদিন কত গ্রাম করে খাবার খেলে, আমরা ধরে নেব যে প্রত্যেকের প্রতিদিন x গ্রাম করে খাবার খেলে বাকি খাবারটা 10 দিন ক্যাম্প চালানো যাবে। চলো আমি এখানে ধরি দিয়ে ধরি যে প্রত্যেকে প্রতিদিন x গ্রাম, ধরে নিলাম যে x গ্রাম খাবার খেলে, x গ্রাম খাবার খেলে, ঠিক আছে, এই যে আমাদের এখানে আছে x গ্রাম খাবার খেলে বাকি খাবার আরও 10 দিন ক্যাম্প চালানো যাবে। খাবার খেলে বাকি খাবার মানে অবশিষ্ট খাবারটা, বাকি খাবার আরও 10 দিন চালানো যাবে, চালানো যাবে, ঠিক আছে। ক্যাম্প, যেটা আমাদের ক্যাম্প বলেছে এখানে, ওকে, ক্যাম্প, এই যে ক্যাম্প, ঠিক তো, ক্যাম্প চালানো যাবে। তা আমি ধরে নিলাম x দিন, তাই তো, সরি x গ্রাম ধরে নিয়েছি। তাহলে এবার লক্ষ্য করো যে এখন লোক সংখ্যা 51 জন, ঠিক আছে, কতদিন চালাবে, 10 দিন। 51 জন 10 দিন ধরে
ঠিক আছে। 51 জন 10 দিন ধরে, ঠিক আছে, কতটা করে প্রতিদিন, প্রতিদিন খাবার লাগবে x গ্রাম। তাহলে আমাদের যে খাবারটা এখন বের হবে, তাই তো, ঠিক আছে, এই যে অবশিষ্ট যেটা খাবার দাঁড়াবে, যে এই যে 51 জনে 10 দিনে প্রতিদিন করে যদি x গ্রাম লাগে, তো এটা গুণ করতে হবে। তাহলে আমাদের দেখো অবশিষ্ট খাবারটা কিন্তু আমরা বের করে রেখেছি। আর এই যে এখন বের করব যে 51 জনের 10 দিনের যে কতটা খাবার লাগবে, যে অবশিষ্ট খাবারটা, সেটা x দিয়ে গুণ করে আমরা পাবো। তাহলে আমাদের শর্তটা এখানে তৈরি হবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো অতএব দিয়ে আমি এখানে শর্তটা তৈরি করছি। আমাদের লোক সংখ্যা আছে 51 জন, আর কতদিন খাবে, 10 দিন ধরে চালাতে হবে, তাই তো। দেখো প্রতিদিন লাগবে x গ্রাম। তাহলে একদিনে যদি x গ্রাম, তাহলে 10 দিনের কত, 10 দিয়ে গুণ করতে হবে, 10 × x। আর একজনের x গ্রাম, তাহলে 51 জনের কত, 51 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে আগের মতো করে এখানে এই যে x গ্রামটা গুণ করে দিলাম। 51 জনের 10 দিনে এই যে x গ্রাম করে খাবার, অবশিষ্ট খাবারটা এই পরিমাণটা। তাহলে এই অবশিষ্ট খাবারটাই আমরা কিন্তু বের করে রেখেছি এখানে। তাহলে এই খাবারটা এর সঙ্গে দেখো আমরা সমান করতে পারবো, এটা অবশিষ্ট খাবার। আর এখানে কিন্তু এটা অবশিষ্ট খাবার, কারণ এখানে যে কথাটা উল্লেখ করেছিল এটা কিন্তু বাকি খাবারের কথাই বলেছিল, তাই তো। এই যে প্রতিদিন কত গ্রাম খাবার খেলে, বাকি খাবার যে কথাটা বলেছে, তার জন্য আমরা দেখো যে এই যে খাবারটা, আমাদের যে বাকি খাবারটা সমান হবে অবশিষ্ট খাবারের সঙ্গে, এই যে বাকি খাবারের সঙ্গে, যেটা আমরা পেয়েছি 367.2 গুণিত 1000। এই জিনিসটা একটু তোমাদের বুঝে নিতে হবে। হ্যাঁ, দুটি আমাদের অবশিষ্ট খাবারই আছে এখানে। চলো এখান থেকে সরল করে এক্সের মান পেয়ে গেলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি যদি সরলটা তোমাদের দেখাই, এই যে এখানে একটা শূন্য, আমি একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে রয়ে গেল 51 × x। আর এখানে দেখো 3667, এখানে দশমিক আমি তুলে দিলাম, তার জন্য এখানে একটা শূন্য কমিয়ে দাও, দুটো শূন্য তো একটা শূন্য করে দিলাম, এভাবে করা যাবে। একটা শূন্যের জন্য একটা দশমিক ভ্যানিস। তাহলে এখান থেকে x এর মানটা যদি বের করতে চাই, একটু এই যে 51টা আমরা নিচে নামিয়ে দেবো, এই দেখো বলো। আচ্ছা, এবার আমরা এখানে সরলটা করবো। চলো আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি, দেখো কত দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে থেকে কাটাকাটি যাবে, তাহলে একে 3 দিয়ে যাবে, 3 দিয়ে একে যেতে পারে। দেখো 3 2 6, 2 বাসলো 21, 3 7 21, 3 দিয়ে কাটাকাটি করলাম, তাই তো। 3 দিয়ে 6 হবে না, একটু আমাদের মিস্টেক হচ্ছে, এটা 3 একে 3 ধরতে হবে, একটু ভালো করে করি আমি। 3 একে 3, এই যে 3 একে 3, 3 দিয়ে 6 তো হচ্ছে না, 5 আছে, তা 3 একে 3 ধরো, 2 গেল 27, হ্যাঁ এটা সরি 2 গেলে 21 হবে, আর 3 7 21, 17 হবে আমাদের। 3 দিয়ে কাটাকাটি করে 17, 17 3 51, আর একে 3 দিয়ে করো, 3 একে 3, 3 2 6, এবার 7টাকে 3 দিয়ে 6 আবার ধরলাম, এখানে 100 আসলো, 3 6 12, 3 6 12। আচ্ছা, এভাবে দাঁড়িয়ে গেল। এবার আমরা 17 আছে, দেখো যদি আমি 17 দিয়ে যদি একে কাটাকাটি করার চেষ্টা করি ডাইরেক্ট, দেখো তাহলে এখানে আমাদের যেটা জানতে হবে, 17 ঘরে তোমাদের একটু নামতা জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের মিস্টেক গেছে, এটা যে আমরা করেছিলাম 3 দিয়ে কাটাকাটি করছি, এটা 12 মানে কি 3 4 12 হবে না, এটা 6 করে দিয়েছি আমি, এখানে একটু ঠিক করে নাও, এটা 3 4 12 হবে, এই যে 1224 দাঁড়াবে, ওকে, 3 দিয়ে কাটাকাটি করে। আচ্ছা, এখন আমি দেখো 17 দিয়ে যদি একে ডাইরেক্ট কাটাকাটি করি, 17 দিয়ে ভাগ, দেখো 17 7 119 করো, 122কে 19 ধরলাম, 17 7 119। আচ্ছা, 119 তো এখানে কত বাসলো, 122 থেকে 119 ধরলাম, তাহলে আমাদের এখানে বাসলো 3 মানে 34, 17 দিয়ে 34, এই যে আমাদের দেখো। তাহলে আমাদের এখানে যে রয়ে গেল, তো 17 দিয়ে কাটাকাটি করি, কাটাকাটি করেছি, 17টা কেটে যাবে, 17 7 119, 2 আর 34 চলে আসছে 3, আর 17 দিয়ে 34 72 দাঁড়ালো। মানে x সমান পেয়ে গেলাম এটা, যে 72 গুণিত 10। যাই হোক, আমাদের একটু সরলটা দেখে নিতে হবে, তোমরা ভাগ করলে বুঝতে পারবা। আর এখানে x সমান এটা দিয়ে যদি গুণ করে দাও, তাহলে এটা 720 পেয়ে যাবা। এই যে দেখো আমাদের 720 গ্রাম, এটা আমাদের গ্রামে ছিল, আমরা ধরেছিলাম এক্সটাকে, অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে আমরা অ্যান্সারটা আমরা লিখে দেবো, ঠিক আছে। এই কথাটা লিখবা যে এই যে প্রতিদিন x গ্রাম, মানে এখানে 720 গ্রাম। তা চলো আমরা এটা লিখে দেবো যে প্রত্যেকে প্রতিদিন
প্রতিদিন 720 গ্রাম, তাই তো 720 গ্রাম খাবার খেলে বাকি খাবার, এই দেখো খাবার খেলে বাকি খাবার আরও 10 দিন, আরও 10 দিন ক্যাম্প চালানো যাবে, ঠিক আছে। এই যে আমাদের অ্যান্সার চলে আসলো, যে 720 গ্রাম কিন্তু আমাদের অ্যান্সারটা। এই ছিল আমাদের 6-এর 1-এর প্রশ্নটা। চলো এরপরে আমরা চলে আসবো, দেখো 6-এর 2 নম্বর প্রশ্ন চলে আসবো। 6-এর 2 নম্বরটা করাবো, বইয়ের বাইরে প্রশ্ন আছে। তো কী বলছে 6-এর 2 নম্বর প্রশ্নটা? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়, 5% তিনটিতে নাম দিয়েছে। আচ্ছা, বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 740 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি? কতজন প্রতিযোগিতা কোনোটিতেই নাম দেয়নি সেটা কিন্তু বের করতে বলেছে, তাই তো। দেখো 6-এর 2 নাম্বার। আচ্ছা, আমরা প্রথমে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা ধরে নিচ্ছি যে 100 জন, মানে 100 যে শতকরা আছে না, তাহলে এখানে আমরা লিখব ধরি মোট শিক্ষার্থী আমরা কতজন ধরে নিলাম? 100 জন ধরে নিলাম শতকরা থেকে আমরা 100% যেটা। এবার দেখো এই যে আমাদের প্রতিযোগিতায় দেখো এখানে দেখো 100 মিটার দৌড়ে যে নাম দিয়েছে 20%, তাহলে এখানে যদি বলি দেখো এই যে 5% না, তিনটিতে নাম দেয়, ঠিক আছে। মানে তিনটি মানে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, লং জাম্প, তাহলে এখানে 3টি প্রতিযোগিতা দাঁড়ালো। তাহলে এখানে যদি বলি শুধুমাত্র 100 মিটার দৌড়ে যে নাম দিয়েছে কত, এই যে 20% থেকে 5% বাদ দিয়ে দিতে হবে, যেহেতু 5% তিনটিতে দেয়, তাহলে শুধুমাত্র বেরিয়ে যাবে যে 100 মিটারে নাম দেয় কতজন। তাহলে এটা সেটা বের করবো আমরা, যে শুধু 100 মিটারে নাম দেয় 20 থেকে, যে 20% থেকে আমরা এই যে 5% বাদ দিয়ে দেবো পার্সেন্টেজ, তাহলে এখানে বিয়োগ করে এটা 15% পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে শুধু 100 মিটার নাম দেয় 15%, এভাবে বের করে নাও। একইভাবে দেখো এই যে 200 মিটারে 15% আছে, তো তাহলে এখান থেকে 5% বাদ দিব, তাহলে শুধু 200 মিটারে নাম দিয়ে বেরিয়ে আসবে। তা আমরা এখানে লিখব শুধু 200 মিটারে নাম দেয়, তাহলে 15%, এই যে 15% থেকে, আর পার্সেন্টটা আমি বাইরে লিখে দেবো, এখানে 5 বিয়োগ করে দেখাচ্ছি, তাহলে এটা দাঁড়িয়ে যাবে আমাদের কিন্তু 10%। আর শুধু লং জাম্পে, লং জাম্পে নাম দেয়, এখানে দেখো লং জাম্পে যে 10% ছিল না, তাহলে এখানে 10 বিয়োগ 5, এখান থেকে 5 বাদ দিতে হবে, যেহেতু 5% তিনটিতে নাম দিয়েছিল, 5% করে বাদ দাও, তাহলে শুধু লং জাম্পে নাম দেয় 5%। আচ্ছা, এখন আমরা এখানে দেখে নেব যে মোট প্রতিযোগিতায় নাম দেয় কত %, সেটা আমরা বের করি, যে মোট প্রতিযোগিতায় নাম দেয়। দেখো তাহলে এখানে আমাদের যোগ করে নিতে হবে এদেরকে। তাহলে লক্ষ্য করো এখানে এই যে এখানে প্রশ্নে কিন্তু এখানে যে দেওয়া আছে তিনটিতে নাম দেয়, ঠিক আছে, 3টি প্রতিযোগিতায় নাম দেয় 5%, তো আমাদের 5কে তো নিতেই হবে। তারপরে শুধুমাত্র 100 মিটারে নাম দেওয়াটা আমরা বের করে রেখেছি, এই যে 15%, তো এখানে 15 যোগ করো, ঠিক 15 যোগ করে দাও। তারপরে দেখো শুধু 200 মিটার নাম দেয় 10%, তো 10 যোগ করবা, আর শুধু লং জাম্পে নাম দেয় 5%, তো এখানে 5 যোগ করো। তো এদিকে যোগ ফল এখানে শতকরা চিহ্ন দিলাম, এখানে যদি যোগ করা হয় 5 5 10,
10, 10, 20, 15, 35, এখানে আমার দাঁড়িয়ে যাবে 35%। ওকে, তাহলে দেখো মোট প্রতিযোগিতার নাম দিয়েছিল 35%। এখন অবশিষ্ট শিক্ষার্থী, যেটা 100%-এর মধ্যে অবশিষ্ট, যারা কোনো প্রতিযোগিতার নাম দেয়নি, সেটা যদি বের করতে চায়, তাহলে আমি এখানে অবশিষ্ট শিক্ষার্থী বের করছি, যে অবশিষ্ট শিক্ষার্থী টোটাল আমরা এই যে 100 ধরেছি, 100 জন মানে 100%। তাহলে এখানে এই 100 থেকে এই 35 যতজন নাম দিয়েছে সেটা বাদ দিয়ে দাও, তাহলে অবশিষ্ট শিক্ষার্থীর সংখ্যাটা আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে আমাদের এখানে পার্সেন্টেজ শতকরায় আমাদের বের হবে, এটা বিয়োগ করে তোমরা 65% পেয়ে যাবে 100 থেকে 35 বিয়োগ করে। এবার দেখো অবশিষ্ট শিক্ষার্থী যেটা 65%, এবার আমরা বের করতে পারবো মোট শিক্ষার্থীর সংখ্যা এখানে 780 জন আছে। তাহলে 780 জন শিক্ষার্থীর মধ্যে কতজন শিক্ষার্থী প্রতিযোগিতায় নাম দেয়নি সেটা কিন্তু এবার বেরিয়ে আসবে। তাহলে আমরা এবার লিখব প্রতিযোগিতায় নাম দেয়নি। তাহলে অতএব প্রতিযোগিতায়, এবার 29 থেকে যোগ করা হবে এটা, ঠিক আছে। প্রতিযোগিতায় নাম দেয়নি সমান সমান টোটাল ছিল কত, 780 জন ছিল। তো 780 জনের 65%, মানে 65% বলতে 65/100, এই যেটা সরল করে আমাদের অ্যান্সার বের হবে। 0 0 কেটে দাও। আচ্ছা, এখানে পাই দিয়ে কাটারি করে, পাই দিয়ে 10, আর এখানে 5 একে 5, 1 চলে আসলো, 5 3 15, 2 দিয়ে কাটাকাটি করো, 2 3 6, 1 চলে আসলো, 2 9 18। তাহলে আমাদের রয়ে গেল দেখো 39 আর 13, 39 13 গুণ করো। আচ্ছা দেখো 13 কথা নামাতা পড়ো। আচ্ছা এখানে দেখো 13 নং যদি পড়ো, তো 13 নং 117, 117 7 বসাও, হাতে থাকলো 11, আর 13 3 39, 39 আর এদিকে 11 যোগ করে কিন্তু 50 পেয়ে যাবে, 507 জন। তাহলে প্রতিযোগিতায় যে নাম দেয়নি, তাই তো, এই যে 780 জন, ঠিক আছে, শিক্ষার্থীর মধ্যে যে প্রতিযোগিতায় নাম দেয়নি কত, 507 জন। এটাই আমাদের অ্যান্সার, এটা কিন্তু আমাদের বের করতে বলেছিল। তো এই হচ্ছে আমাদের 6-এর 2 দাগের অঙ্কটা। চলো পরের প্রশ্নতে আমরা চলে আসবো 6-এর 3 নাম্বার। তো বইয়ের বাইরের প্রশ্ন আছে, দেখো 6-এর 3-এর প্রশ্নটা কী বলছে। দেখো, রমা প্রতিদিন সাইকেলে করে স্কুলে যায়। আজ তার বেরোতে দেরি হয়েছে, তাই বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় 20% কমাতে চায়। ঠিক আছে, সময়টা 20% কমাতে চাইলে তার সাইকেলের গতিবেগ কত বাড়াতে হবে। আচ্ছা, তা লক্ষ্য করো প্রশ্নটা, ভালো প্রশ্ন। আমাদের এখানে যেটা করতে হবে, প্রথমে এখানে দেখো যে বাড়ি থেকে যে স্কুলের দূরত্ব, ঠিক আছে, সেটাকে আমরা প্রথমে ধরে নিচ্ছি। ধরি বাড়ি থেকে স্কুলের দূরত্ব, সেই দূরত্বটাকে আমি ডি ধরে নিলাম। আচ্ছা, প্রাথমিক সময়, যেটা আমাদের প্রথমে যেটা সময় লেগেছিল, সেটা প্রাথমিক সময়টাকে আমি টি ধরে নিচ্ছি। তো প্রাথমিক সময়টাকে আমি টি ধরে নিলাম। আর প্রাথমিক যে গতিবেগ ছিল, প্রথমে যেটা গতিবেগ, তো আমার প্রাথমিক গতিবেগটাকে আমি ভি ধরে নিলাম। ওকে, দেখো গতিবেগের যে সূত্রটা মনে রাখবা, যে ভি সমান সমান হয়, অতএব ভি সমান সমান হয় যে দূরত্ব বাই সময়, এটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি টি এর মানটা বের করতে চাই, তাহলে টি সমান সমান করতে হবে, টি সমান সমান পেয়ে যাবা এই যে ডি বাই এই যে ভি, বর্গমূল নিয়ম অনুসারে টিটা চলে আসবে এখানে, ভিটা চলে আসবে এখানে। ওকে, টি এর মান আমরা এইভাবে পেয়ে যাবো। আচ্ছা, তাহলে এবার দেখো, এখন সময়টা ও 20% কমাতে চাইছে, তাহলে আমরা এখানে লিখবো যে এখন সময় 20% কমালে
কমালে নতুন সময় যেটা হবে, নতুন সময়টা যদি আমরা বের করতে চাই, নতুন সময়টাকে আমি টি ড্যাশ ধরে নিলাম, টি ড্যাশ। দেখো নতুন সময়টা কী করে পাবো? দেখো প্রথমে সময়টা ছিল আমাদের টি, এখান থেকে 20% কমাবে, কমাবে কতটা? মাইনাস এই যে টি এর টি ইন্টু 20%, 20/100, এতটা কমাবে টি থেকে। তাই এদের বিয়োগফলটাই হবে নতুন সময় একটা টি ড্যাশ। এখানে সরলটা করো, 0 0 কাটালাম, 2 5 10। তবে এখানে দেখো এটা হচ্ছে টি, আর এখানে T/5 পেয়ে যাবে। ভগ্নাংশে যোগ বিয়োগ করলে লসাগুটা 5, এটা 5t, আর 5 মিলে গেলে টিটা নেমে যাবে। তবে এটা পেয়ে যাবে দেখো এই যে 4t/5। এই যে নতুন সময়, এটা হচ্ছে আমাদের টি ড্যাশের মান, নতুন সময় টি ড্যাশ হচ্ছে এটা। তাহলে নতুন গতিবেগ যদি ভি ড্যাশ হয়, আমি নতুন গতিবেগকে আবার ধরে নিচ্ছি। কিন্তু গতিবেগ যখন আমাদের সময় কমালে গতিবেগ যেহেতু আমাদের কী হবে, বাড়বে এখানে। কিন্তু গতিবেগ বেশি হলেই সময়টা কম লাগবে, সময় কমাতে চাইলে গতিবেগকে বাড়াতে হবে। তাহলে নতুন গতিবেগ ধরে নেব, নতুন গতিবেগ ভি ড্যাশ হলে, তাহলে দেখো ভি ড্যাশ সমান কত হবে? তাহলে এখানে দেখো যে গতিবেগের সূত্র যে দূরত্ব বাই সময়, যে টি ড্যাশ, দূরত্বকে সময় দিয়ে আবার ভাগ করতে হবে, এটাই তো হচ্ছে গতিবেগের সূত্র। তাহলে এখানে লক্ষ্য করো যে d/টি ড্যাশের মান যেটা আমরা বের করলাম, টি ড্যাশের জায়গায় মানটা বসিয়ে দাও 4t/5। আচ্ছা, এটা যদি সরল করো, লক্ষ্য করো এখানে, তাহলে এখানে উপরে এই যে আমাদের দেখো এই যে নিচে কিন্তু আমাদের ভগ্নাংশটা আছে, তাহলে আমি ডিটা রেখে দিয়ে, ঠিক আছে, এই যে আমি এখানে ডিটা যদি রেখে দিই, তাহলে এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে 5/40 হয়ে যাবে। দেখো এভাবে দাঁড়িয়ে গেল কিন্তু আমাদের, তাই তো? আচ্ছা, এখানে একটু সরলটা করো, এখানে আমি এভাবে রাখছি, এটা 5/4 রাখলাম, আর এখানে d/t এভাবে রাখলাম। 5/4, দেখো টি এর মান আমাদের জানা আছে, টি এর মানটা আমি বের করে রেখেছি, টি এর জায়গায় টি এর মানটা বসাবো। তাহলে যে d/টি এর জায়গায় বসাবো এই যে d/v বসিয়ে দিই, তাহলে d/v বসিয়ে দিই। ওকে, তাহলে এখানে যে সরলটা যদি দেখাই তোমাদের, তাহলে এখানে 5/4 থেকে গেল। দেখো উপরে ডিটা আছে, নিচে ভগ্নাংশটা আছে d/v, তাহলে এখানে v/d হয়ে যাবে, উল্টে যাবে, ডি কেটে গেল। তাহলে আমাদের যে রয়ে গেল এখন সরলটা, দেখো এখানে তাহলে আমরা পেয়ে গেলাম সমান 5/4 ইন্টু ভি, তাই তো? 5/4 বা ভিটাকে এখানে 5v করে দিলাম, এই যে 5v, মানে 5v/4, এটা আমাদের কিন্তু দাঁড়ালো সরলটা। তাহলে এটা আমরা কি পেলাম? এটা কিন্তু ভি ড্যাশ, নতুন গতিবেগ পেলাম ভি ড্যাশ, তাই তো? তাহলে গতিবেগ যে আমাদের দেখো কতটা বৃদ্ধি পেল সেটা আমরা বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের কিন্তু গতিবেগটা বেড়েছে, নতুন গতিবেগটাই তো বাড়বে, সময় কখন কমাবে? যখন গতিবেগ বাড়াবে। আর নতুন গতিবেগ কিন্তু এটা বেড়েছে আগের চেয়ে, তাহলে গতিবেগ কতটা বৃদ্ধি পেলো সেটা বের করতে পারবো। তাহলে গতিবেগ বৃদ্ধি পায়, সমান এই যে দেখো আমাদের যেটা গতিবেগটা হচ্ছে ভি ড্যাশ, এটা বেশি গতিবেগ, সেখান থেকে আমাদের আগের গতিবেগটা, প্রাথমিক গতিবেগটা ভি ছিল, তাহলে ভি ড্যাশ থেকে ভি বিয়োগ করো, এটাই আমাদের হচ্ছে গতিবেগের পার্থক্য, কতটা বাড়লো। আচ্ছা, ভি ড্যাশের মান যেটা বের করে রেখেছি, এটা হচ্ছে আমাদের 5v/4 মাইনাস ভি। তাহলে এখান থেকে আমরা সরলটা করি, লসাগু 4, তাহলে এটা 5v বসে যাবে, এটা আমাদের 4v হবে। তাহলে এখানে যদি আমি দেখাই সরলটা, এটা আমাদের দাঁড়াবে, দেখো শুধু 5v থেকে 4v চলে গেলে ভি হবে, নিচে 4, তাহলে v/4 পাবো। এবার আমরা দেখাবো যে গতিবেগটা শতকরা কত বৃদ্ধি পায়, এটা কিন্তু আমাদের বের করতে বলেছিল যে শতকরা গতিবেগ কতটা বৃদ্ধি পাবে। আমরা লিখবো যে শতকরা গতিবেগ বৃদ্ধি পায়, শতকরা গতিবেগ বৃদ্ধি পায়।
দেখো শতকরা গতিবেগ বের করার যে নিয়ম কীভাবে বের করবা, যেটা গতিবেগ বৃদ্ধি পেল না সেটা উপরে লিখবা। যে আমাদের v/4 এটা উপরে লিখলাম। তাহলে গতিবেগটা কী থেকে বৃদ্ধি পেয়েছিল? আগে যেটা প্রাথমিক গতিবেগ ছিল, প্রাথমিক গতিবেগ কিন্তু আমাদের ছিল, ভি ধরেছিলাম, তা প্রাথমিক গতিবেগটা লিখবা। ওকে, আর শতকরা যেহেতু 100 গুণ করো, এভাবে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে। আচ্ছা দেখো, উপরে আমাদের ছিল এই যে v/4, উপরেটা রেখে নিচেরটা এই যে উল্টে দিতে হয়, এটা 1/v হয়ে যাবে, যে 100, ভি কেটে যাবে, আর 4×4=25 100 হয়। তাহলে আমাদের শতকরা গতিবেগটা বৃদ্ধি পাবে 25%। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, অ্যান্সার আমরা বের করে নিয়েছি। ওই তো প্রশ্ন বলেছিলাম, লক্ষ্য করো প্রশ্নটা। এই যে আমাদের দেখো, সময় যদি 20% কমাতে চাই তাহলে সাইকেলের গতিবেগ কত বাড়বে, যেটা কিন্তু আমাদের শতকরায় বের করতে বলেছে। তাহলে আমরা শতকরায় বের করেছি, অ্যান্সারটা আমাদের হয়ে গেছে। পরে দেখো আমরা চলে আসবো 6-এর 4 নম্বর প্রশ্নটা। এই প্রশ্নটাও দেখো বইয়ের বাইরের প্রশ্ন আছে, এটা বইয়ের সঙ্গে মিল আছে, একটু আলাদা করেছে। দেখো আমি প্রথমে তোমাদের জিনিসটা দেখাই। দেখো প্রশ্নটা কীভাবে হবে, প্রশ্নটা পড়া যাক। একটি যোগে 1/4 অংশ জল আছে। আমি যোগের অবশিষ্টাংশ সিরাপ ঢেলে ভর্তি করে 1 যোগ ভর্তি শরবত তৈরি করলাম। মানে দেখো যোগের মধ্যে কিছুটা জল আছে 1/4 অংশ, এবং বাকি এতটা জল থাকার পর যেটা অবশিষ্ট ছিল ফাঁকা, সেতে আবার দেখো কি করেছে, সিরাপ ঢেলে ভর্তি করানো হয়েছে। তাহলে 1 যোগ ভর্তি শরবত তৈরি করানো হলো। তাহলে ওই শরবতে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। তাহলে আমাদের দেখো এখানে এই যে আমাদের যোগের মধ্যে এতটা জল আছে, তারপর পরে সিরাপ ঢালা হয়েছিল, তাহলে সিরাপ ও যোগের মধ্যে মানে যোগের শরবতের মধ্যে কতটা জল ও সিরাপের যে অনুপাতটা আছে কতটা, সেটা কিন্তু যদি বেরিয়ে যায় তখন কিন্তু বইয়ের মতন অঙ্কটা দাঁড়াবে। দেখো আমি এখানে সাজিয়ে দিচ্ছি তোমাদের। আমরা এখানে প্রথমে ধরে নিব যে যোগে মোট যে শরবত ছিল তার পরিমাণটা 1 অংশ আমরা ধরে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের কত, 6-এর 4 নম্বর প্রশ্নটা। আমরা লিখব ধরি যোগে মোট শরবতের পরিমাণ, মোট শরবতের পরিমাণটাকে আমরা 1 অংশ ধরি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো যোগে জল যদি দেখো এখানে লক্ষ্য করে এখানে যে কতটা আমাদের যে জল আছে সেটা কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে। দেখো যে একটি যোগে 1/4 অংশ জল আছে, তাই তো। তাহলে এখানে আমরা এটাই লিখব যে যোগে, এই যে যোগে 1/4 অংশ, যোগে 1/4 অংশ, 1/4 অংশ জল হলে তাহলে বাকিটা কতটা থাকবে, বাকিটা কিন্তু সিরাপ থাকবে, তাই তো। যে বাকিটা যে সিরাপ ঢালা হয়েছিল তাহলে সেই সিরাপের মোট অংশটা কিন্তু পাওয়া যাবে, তাই তো। যোগে এত অংশ জল হলে তাহলে আমরা লিখব বাকি সিরাপ আছে হলে, বাকি সিরাপ আছে সমান সমান, তাহলে 1 অংশ থেকে মোট যে শরবতের পরিমাণটা 1 অংশ, সেখান থেকে 1/4 বাদ দিয়ে দাও, তাই তো। তাহলে এই যে আমাদের এই অংশটা আমাদের কিন্তু সিরাপ আছে। এখানে সরল করো, তাহলে এখানে 4 লসাগু, এটা 4 বিয়োগ 1, তাহলে এখানে আমরা পেয়ে যাব 3/4 অংশ। এই দেখো 3/4 অংশ আমাদের কি আছে, সিরাপ আছে। এখন আমরা কি করে নিব, আমরা জল ও সিরাপের অনুপাতটা বের করে নিচ্ছি। তাহলে আমরা বের করবো অতএব জল, যোগে শরবতের জল ও সিরাপের অনুপাত, জল ও সিরাপের এদের যে অনুপাতটা দাঁড়াবে, দেখো জল ছিল কত, এই যে জলের পরিমাণটা 1/4 অংশ আছে, 1/4 অংশ ইজটু, আর সিরাপের পরিমাণটা 3/4 যেটা বের করলাম এত অংশ। তাহলে এখানে যেহেতু লঘিষ্ঠ করে 4 কেটে যাবে, 4 কেটে দিয়ে আমাদের 1:3,
দেখো, তাহলে আমাদের দেখো 1:3 এটা পেয়ে গেলাম আমরা কি, জল ও সিরাপের অনুপাত। ঠিক আছে। আচ্ছা, তাহলে লক্ষ্য করো আমাদের এখানে তাহলে আমরা পেয়ে গেছি যোগের মধ্যে শরবতের যে জল ও সিরাপের যে অনুপাতটা, এই যে পরিমাণটা আমাদের। তাহলে এখন যেটা বলেছে প্রশ্নে, লক্ষ্য করো যে ওই শরবতে কত অংশ তুলে নিলে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাতটা 2:1 হয়ে যাবে। একদম এগুলো বইয়ের প্রশ্ন, আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি, এখন তোমরা বই থেকে বুঝে নিতে পারবা। দেখো এই যে 3:1 অনুপাতে সিরাপ আর জল আছে, ঠিক আছে। দেখো 3:1 অনুপাতে সিরাপ আর জল আছে, একদম এটাই, যা শুধু অনুপাতটা ঘোরানো আছে, আগে সিরাপ আগে জল আছে, ঠিক আছে। তাহলে এই অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করা হলো, যেটা আমাদের এখানে পাওয়া গেছে। তার ওই শরবতে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণ অনুপাতটা 2:1 হয়ে যাবে। একদম ঘটনাটা দেখো একই রকম দাঁড়িয়ে গেল, যা শুধু উল্টো অনুপাতটা আছে, ঠিক আছে। এইভাবেই আমাদের অঙ্কটা যেটা দাঁড়ালো, তোমরা কিন্তু এইভাবে করে নিতে পারবা, সেটা অনুপাতটাকে একটু চেঞ্জ করে নিবা, যেভাবে এখানে উদাহরণ অঙ্কটা করে দিয়েছে পুরোপুরি এভাবে তোমরা কিন্তু অঙ্কটা করে নিতে পারবা। ওকে, তোমরা এখানে করানো আছে, ঠিক আছে, করে তোমরা কিন্তু অ্যান্সারটা বের করে নিতে পারবে। এবং তোমরা যদি আমার অঙ্ক দেখতে চাও, ঠিক আছে, আমার ক্লাস এখানে লক্ষ্য করো, কোষে দিকে 12 তোমাদের যে 11 নম্বর প্রশ্নটা আছে না, এই যে 11 নম্বর প্রশ্নটা একই টাইপের প্রশ্ন। তা এই টাইপের প্রশ্নটা দেখো, এই যে কোষে দিকে 12 পুরো এই যে অধ্যায়টা তোমাদের অঙ্কগুলো করে দিয়েছি সম্পূর্ণ, এক থেকে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কিন্তু তোমাদের করানো হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু আমার ক্লাসগুলো দেখতে পারো, এই 11 নম্বর প্রশ্নটা যেভাবে আমি করিয়েছি, ঠিক আছে, সেভাবে তোমরা কিন্তু অঙ্কটা করে নিতে পারবা। ওকে, এই অঙ্কগুলো তোমাদের যদি দেখতে চাও তোমাদের যেতে হবে আমার চ্যানেলে ভিজিট করবা, তোমরা প্লে লিস্টে চলে যাবা, ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে কিন্তু বইয়ের অঙ্কগুলো দেখতে পাবো। যেগুলো আমি বইয়ের অঙ্ক ছেড়ে দিচ্ছি, বইয়ের অঙ্কগুলো কোনো চিন্তা নাই, বইয়ের অঙ্কগুলো কিন্তু দেওয়াই আছে, ঠিক আছে, আমি ক্লাস করে দিয়েছি, তোমরা দেখতে পাবা। তো এভাবে তোমরা করে নিও। আচ্ছা, তারপরে এই প্রশ্নটা বই থেকে আছে 6-এর 5 নাম্বারটা, যেগুলো বইয়ের বাইরের প্রশ্ন সেগুলো কিন্তু করে দিলাম। দেখো যে 6 1 2 3 4 প্রত্যেকটা বইয়ের বাইরের প্রশ্ন ছিল কিন্তু করিয়ে দিয়েছি। 5-এরটা বই থেকে আছে, বইয়ের প্রশ্ন আমি ছেড়ে দিলাম। আমি 8-এর দাগে প্রশ্নগুলোতে চলে আসবো। 7-এর দাগে তো এগুলো উপপাদ্যগুলো সব বইয়ের প্রশ্ন আমি করিয়ে দিয়েছি। 8-এর দাগে দেখো জ্যামিতি প্রয়োগগুলো কিন্তু আমি বাদ দিচ্ছি না, বই থেকে থাকলেও করাই, বইয়ের বাইরে থাকলেও করাই। ওকে, চলো আমরা জ্যামিতি প্রয়োগ প্রশ্নগুলো করে আমরা দেখে নিব। 8-এর 1 নম্বর প্রশ্নটা, এখানে 8-এর 1-এর প্রশ্নটা কি বলছে, এবি ও সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করো যে এসি ও বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। এসি ও বিডি, ঠিক আছে, এই সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা, ছবিটা আমরা তৈরি করি, তারপর প্রশ্নটা আরও ভালো বুঝতে পারবো। এখানে দেখো এবি আর সিডি সরলরেখাংশ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে আমরা এবি আর সিডি দেখো এখানে সমদ্বিখণ্ডিত করে, আবার পরস্পর ও বিন্দুতে ছেদ করে কিন্তু সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি এখানে দেখো ছবিটা এভাবে তৈরি করি, এই যে আমাদের এবি একটি সরলরেখাংশ নিলাম, আর সিডি এভাবে টানবো যে সমদ্বিখণ্ডিত করে, এই যে সিডি, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে আমাদের সিডি। আর এখানে ও বিন্দুতে, এই যে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি। আচ্ছা, সমদ্বিখণ্ডিত করা মানে দেখো এখানে ও এ ও বি সমান হবে, তোমাকে বলে রাখি এখানে যে ও এ সমান সমান ও বি হবে, আর ও সি সমান সমান ও ডি হবে, সমদ্বিখণ্ডিত করি। আচ্ছা, এখানে যারা বলেছি যে এসি আর বিডি, এসি তো দেখো এসি যুক্ত করতে হবে, এসির কথা বলেছে, এসি আর বিডি, তাহলে বিডি যুক্ত করো, এই যে বিডি, তাহলে এসি বিডি পরস্পর সমান্তরাল হবে, ঠিক আছে, আমাদের যেটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে আমাদের এসি সমান্তরাল বিডি, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। দেখো তাহলে প্রমাণটা আমরা কিভাবে দেখাচ্ছি, প্রমাণ বলে ঠিক করে দিলাম। আমরা প্রথমে দেখো এখানে দুটো ত্রিভুজ নিয়ে নেব, ত্রিভুজ এ ও সি আর ত্রিভুজ বি ও ডি। ত্রিভুজ এ ও সি
ও ত্রিভুজ বিওডি, বিওডি এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ দেখাবো এর। এখন দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাতে হলে সেই দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখাতে হবে। দেখো 1 নম্বর শর্ত যদি সমান যদি দেখাই, দেখো এখানে এই যে এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা মানে ওসি সমান ওডি এর আমরা সমান পাবো, যেহেতু সমদ্বিখণ্ডিত করেছিল এর আগে তোমাদের বললাম। তাহলে এখানে হবে ওসি সমান সমান ওডি সমান বলতে পারবো। 2 নম্বর শর্ত, এই যে এইদিকে ওবি ওএ আর ওবি সমান হবে, আমাদের বললাম সমদ্বিখণ্ডিত করে বলে। তাহলে ওএ সমান সমান ওবি, এটা হচ্ছে কিন্তু প্রশ্ন অনুসারে। এটা যদি বলি যে দুটো হচ্ছে প্রশ্ন অনুসারে সমদ্বিখণ্ডিত করে বলে, প্রশ্ন অনুসারে এটা সমান হবে। তারপরে দেখো এখানে এই যে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা, এই দুটো কোণ পরস্পর সমান হবে। এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। দুটি সরলরেখা পরস্পর একটি বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলো তৈরি হয় তারা কিন্তু সমান হবে। তাহলে এখানে 3 নম্বর শর্তে আমরা এখানে দিতে পারবো যে এই কোণটা আমরা এওসি বলবো, কোণ এওসি সমান সমান। আর এদিকার কোণটা আমরা কোণ বিওডি, কোণ বিওডি এটা কিন্তু সমান। এখানে বিপ্রতীপ কোণ পাশে তোমরা এখানে বসিয়ে দিবা যে বিপ্রতীপ কোণ। আচ্ছা দেখো আমরা এই দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখালাম, তাহলে দুটো ত্রিভুজকে সর্বসম বলে দেবো আমরা। আমাদের ত্রিভুজ এওসি সর্বসম ত্রিভুজ বিওডি। এখন সর্বসম ত্রিভুজের অনুরূপ একান্তর কোণ সব সমান হবে। এখানে যদি আমি একান্তর কোণ দেখাই, যেরকম আমি ধরো এই কোণটার সঙ্গে ধরো যে এটাই দেখাই আমি যে এই কোণের সঙ্গে আমি এই যে কোণটা এটা সমান হবে এর একান্তর কোণ, সর্বসম ত্রিভুজের একান্তর কোণ সমান হবে। অতএব দিয়ে আমরা এখানে সমান দেখিয়ে দিচ্ছি যে এই কোণটা আমরা এসিও বলি, এসিও কোণ, আর এই কোণটাকে আমরা বলবো যে বিডিও কোণ, কোণ বিডিও। দেখো সমান বলে দিলাম, ঠিক আছে, সর্বসম ত্রিভুজের একান্তর কোণ। এবার দেখো এই যে একান্তর কোণ সমান, লক্ষ্য করো এখানে যে এসি আর বিডি যে সরলরেখাংশ এবং এই যে সিডিটাকে যদি আমরা ভেদক নিয়ে নিই, তাই না, আর একান্তর কোণ সমান, তাহলে এখন কিন্তু আমরা কি এসি আর বিডিটাকে সমান্তরাল বলতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে সিডি হলো এসি ও বিডি সরলরেখা দুটির একটি ছেদক, সেটা আমরা এখানে দেখাচ্ছি তোমাদের যে এখানে সিডিটাকে কিন্তু ছেদক বলবো, এসি ও বিডি সরলরেখাংশ দুটির। এখানে সিডি হলো এসি ও বিডি সরলরেখার দুটির ছেদক, সরলরেখা দুটির ছেদক। আর যেহেতু ছেদকের বিপরীত পাশে উৎপন্ন যে একান্তর কোণগুলো, ছেদকের বিপরীত পাশে উৎপন্ন একান্তর কোণগুলো পরস্পর এখানে কি আবার সমান পেয়ে গেছি। তবে এখানে দেখো যেহেতু আমরা বলে দেবো যে ছেদকের বিপরীত পাশে উৎপন্ন একান্তর কোণদ্বয় পরস্পর সমান আছে, আবার পরস্পর সমান, তাই তো এই যে সমান আমরা পেয়ে গেছি একান্তর কোণদ্বয়। তাহলে আমরা এখানে অতএব দিয়ে এই যে এসি এবং এই যে বিডি সরলরেখাংশ দুটিকে আমরা সমান্তরাল বলতে পারবো। অতএব এসি সমান্তরাল বিডি। ওকে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা প্রমাণিত করে দিলাম। প্রমাণিত। এই ছিল আমাদের 8-এর 1 নম্বরটা। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 8-এর 2 নম্বর প্রশ্নটা। দেখো 8-এর 2-এর প্রশ্নটা কি বলছে এখানে যে এ বি সরলরেখাংশের এ ও বি বিন্দুতে
এ বি সরলরেখাংশের বিপরীত পাশে যে কোণ বিএ এক্স ও কোণ এ বি ওয়াই দুটি সমান কোণ আছে এরা। তো প্রমাণ করো যে কোণ বিএ এক্স এবং কোণ এ বি ওয়াই এর সমদ্বিখণ্ড দুটি, এই কোণ দুটি যে সমদ্বিখণ্ডক তৈরি হবে সেই সমদ্বিখণ্ডক দুটি পরস্পর সমান্তরাল হবে, এটা প্রমাণ করতে বলেছে। চলো ছবি তৈরি করে প্রশ্নটা আর ভালো করে বুঝবো। আচ্ছা, এ বি একটি সরলরেখাংশ আছে, তাহলে আমরা এখানে এ বি এভাবে একটা এ বি সরলরেখাংশ তৈরি করলাম, আচ্ছা আমাদের এ বি। আচ্ছা, এখানে দেখো যে এ এবং বি বিন্দুতে এ বি সরলরেখাংশের বিপরীত পাশে যে দুটি কোণ দেওয়া আছে, একটা বিএক্স বিপরীত পাশে, তাহলে এদিকে আমাদের একটা এখানে এক্স আমি তৈরি করি, এইভাবে আমি তৈরি করছি, এই যে এক্স নাম দিলাম যে বিএক্স এই কোণটা, আর একটা বিপরীত পাশে তার একটা এদিকে তৈরি হবে, তাহলে এখানে এইভাবে করে তৈরি করছি আমি, এটা ওয়াই নাম দিয়ে দিলাম, ওয়াই মানে এ বি ওয়াই। তাহলে এই কোণ দুটি কিন্তু এখানে সমান বলেছে প্রশ্নে, আমাদের এখানে সমান বলেছে যে বিএক্স সমান সমান আর এ বি ওয়াই, কোণ এ বি ওয়াই, ঠিক আছে, এটা কিন্তু সমান আছে। এবার এই যে কোণ দুটির দেখো সমদ্বিখণ্ডক যারা বলেছে, সমদ্বিখণ্ডক বলতে এই কোণের যে বিএক্স কোণের সমদ্বিখণ্ডক আমি তৈরি করছি। সমদ্বিখণ্ডক বলতে কি, এমন একটি সরলরেখাংশ যে বিএক্স কোণটাকে সমান দুইভাবে ভাগ করবে। তাহলে আমাদের এখানে একটা সমদ্বিখণ্ডক আমি এভাবে তৈরি করি, এই যে সমদ্বিখণ্ডক, এটাকে আমি এপি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই কোণের এই বি ওয়াই এর সমদ্বিখণ্ডক তৈরি করছে একটা বি কিউ, এইভাবে আমি একটা সমদ্বিখণ্ডক তৈরি করে দিচ্ছি, এটাকে আমি কিউ নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে বি কিউ। তাহলে এখানে আমরা যেটা করলাম যে লিখবো এখানে এপি ও বি কিউ, এখানে দেখাবো যে কোণ বিএক্স ও কোণ এ বি ওয়াই এর সমদ্বিখণ্ডক দ্বয় যথাক্রমে দেখো এই কোণের সমদ্বিখণ্ডক এপি ও, আর এই কোণের সমদ্বিখণ্ডক বি কিউ। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে, দেখো তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে যে এই যে সমদ্বিখণ্ডক এপি আর বি কিউ, এই সমদ্বিখণ্ডক দুটি পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমাদের এখানে এপি সমান্তরাল এই যে বি কিউ দেখাতে হবে, বি কিউ এটা যদি দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণিত। আচ্ছা, দেখো প্রমাণ আমরা করব, প্রমাণ এখানে দেখো যেহেতু আমাদের এই যে এপিটা হচ্ছে বিএক্স কোণের সমদ্বিখণ্ডক, তাহলে আমরা এই কোণটাকে আমরা বলতে পারবো, ঠিক আছে, এই কোণটাকে আমরা বলতে পারবো যে বিএক্স কোণের অর্ধেক কোণ। আমরা বলবো যেহেতু এপি হলো কোণ বিএক্স এর সমদ্বিখণ্ডক, তাহলে অতএব দেখো সমদ্বিখণ্ডক বলতে কি এই দুটো কোণ সমান, তাহলে একটা কোণ সম্পূর্ণ কোণের অর্ধেক হবে। তাহলে এই যে বিএপি কোণটাকে দেখাচ্ছে, কোণ বিএপি এই কোণটা হবে হাফ কোণ বিএক্স, তাই তো। তাহলে একইভাবে দেখো এই যে বি কিউটা হচ্ছে কোণ এ বি ওয়াই এর সমদ্বিখণ্ডক, তাহলে এখানে একইভাবে আমরা বলে দিচ্ছি যে একইভাবে যে বি কিউটা যদি এ বি ওয়াই এর সমদ্বিখণ্ডক হয়, তাহলে আমরা এই যে কোণটা এ বি কিউ এই কোণটাকে নিচ্ছি আমি, ঠিক আছে, এই কোণের নাম আমরা দিব যে এ বি কিউ, এই কোণটা হবে এ বি ওয়াই এর অর্ধেক হয়ে যাবে না। তাহলে এখানে আমরা একইভাবে বলবো যে এ বি কিউ এটা হয়ে যাবে হাফ কোণ এ বি ওয়াই, এটা ওয়াই আছে, ঠিক আছে, এর সমদ্বিখণ্ডক। আচ্ছা, এখানে যেহেতু দেখো এই দুটো কোণ কিন্তু সমান আছে, এই দুটো কোণ এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে এরা সমান, যেহেতু কোণ বিএক্স সমান সমান কোণ এ বি ওয়াই, তাহলে দেখো এই দুটো কোণ সমান হলে এরও সমান হয়ে যাবে,
এই কোণের অর্ধেক আর এই কোণের অর্ধেক, সমান কোণ দুটির অর্ধেক, এদের মাপগুলো সমান হবে। তাহলে এখানে আমরা কোণ পিএপিটা সমান 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 বলতে পারবো কোণ এবি কিউ, এই যে এবি কিউ, তাই তো। দেখো মানে যখন এই দুটি কোণ সমান আছে আমাদের, এই কোণটা এই কোণটা, এই যদি 60 ডিগ্রি হয়, এও 60 ডিগ্রি, 60 ডিগ্রি অর্ধেক 30 ডিগ্রি, 60 ডিগ্রি অর্ধেক 30 ডিগ্রি, তাহলে এটা কী হবে, সমানই তো হবে। তার জন্য আমরা দেখো এদের সমান পেয়ে, মানে আমরা দেখো এই কোণের সঙ্গে এই কোণটা আমরা সমান পেয়ে গেলাম। তাহলে দেখো তো 8-এর 1 নম্বর মতনই না আমাদের, যে আমরা বলতে পারবো যে এই যে এবি হলো যে এপি এবং বি কিউ সরলরেখাংশ দুটির কি একটি ছেদক, তাই তো। তাহলে ছেদক হওয়ার জন্য দেখো যে একান্তর কোণগুলো, দেখো এরা একান্তর কোণগুলো কি সমান হয়ে গেছে না। একান্তর কোণ এভাবে সমান হলে আমরা এই যে এপি আর বি কিউটাকে আমরা সমান্তরাল বলতে পারবো। চলো সেটা আমরা এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, যে এখানে একদম আগের মতো করে লিখাবো, এভাবে 8-এর 1 নম্বরটা লিখালাম। এখানে এবি হলো এপি ও বি কিউ সরল রেখা দুটির কি ছেদক। আর যেহেতু এখানে বলে দেবো যে যেহেতু ছেদকের বিপরীত পাশে উৎপন্ন একান্তর কোণদ্বয় পরস্পর সমান, সমান হওয়ার জন্য দেখো এই যে একান্তর কোণদ্বয়, এই যে এখানে আমরা সমান দেখিয়েছি, একান্তর কোণদ্বয় পরস্পর সমান। এই যে ছেদকের বিপরীত পাশে যে উৎপন্ন যে একান্তর কোণ পাওয়া গেছে, একান্তর কোণগুলো কি আমরা সমান এখানে দেখিয়েছি। তাহলে কিন্তু এই যে এপি আর বি কিউকে আমরা কি বলতে পারবো, আমরা সমান্তরাল বলতে পারবো। তাহলে অতএব এপি সমান্তরাল বি কিউ, ঠিক আছে। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, প্রমাণিত। তাহলে 8-এর 2 নম্বরটা আমরা প্রমাণ করে ফেললাম। পরে আমরা চলে আসবো 8-এর 3 নম্বর প্রশ্নটা। আচ্ছা এই প্রশ্নটা আমরা আগের ক্লাসে করে দিয়েছি, তোমাদের এটা যেতে হবে 2 নম্বর স্কুলে তোমরা যাবা, যে 8-এর 1-এর প্রশ্নটা ছিল, ঠিক আছে, আগের ক্লাসে আমরা করে দিয়েছি। এরপরে আমরা 8-এর 4 নম্বরটা করাবো। দেখো 8-এর 4-এর প্রশ্নটা দেখে নেবো কি বলছে প্রশ্নটা। কি বলছে এখানে, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের স্থূলকোণের পরিমাপ সূক্ষ্মকোণের পরিমাপের 3 গুণ। ত্রিভুজটির প্রত্যেকটি কোণের পরিমাপ বের করতে বলেছে। আমাদের এখানে যে ত্রিভুজটা আছে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো আমরা ত্রিভুজের ছবিটা আমরা তৈরি করছি, ছবিটা আমরা এভাবে তৈরি করতে পারবো, সমদ্বিবাহু আবার স্থূলকোণী। একটু খারাপ হয়ে যাচ্ছে, আচ্ছা এটাকে বাদ দিয়ে দিলাম, এখানে তৈরি করছি আমি এভাবে করে, আর এখানে একটু এভাবে বাড়াই, সমদ্বিবাহু মানে এখানে দুটি বাহু সমান হবে। ত্রিভুজের নামটা দিই, যেটা আমাদের এ বিন্দু, পি, এটা আমাদের সি। যে এ বি আর বিসি, এখানে এ বি সমান সমান বিসি বাহু সমান, ঠিক আছে, এই দুটো বাহু সমান। এই দুটো বাহু সমান হলে না, তাহলে আমাদের যে ত্রিভুজের ধর্ম, দুটো বাহু সমান হলে তাদের যে বিপরীত কোণ দুটির পরিমাপও সমান হয়, ঠিক আছে। তোমাদের ক্লাসে এটির উপপাদ্য আছে, আমরা এখানে সমান বলতে পারবো এই কোণটা, এই কোণটাকে এখানে আমি এ কোণ আর সি কোণ বলে দিলাম, যে এ কোণটা আর এই যে আমাদের সি কোণটা এটা কিন্তু সমান হবে, একদম উপপাদ্য আছে, ওকে। আচ্ছা তাহলে এখানে আমরা এই যে স্থূলকোণ যেটা, এই যে কোণটা, তাহলে এখানে যেটা প্রশ্ন বলে দিয়েছে যে ত্রিভুজের স্থূলকোণের পরিমাপটা সূক্ষ্মকোণের পরিমাপের 3 গুণ।
মানে সূক্ষ্মকোণের পরিমাপটা যদি এক্স হয় তাহলে এটা হবে আমাদের 3x, এটাকে যদি আমি এক্স ধরে নিই, এটা এক্স হলে তো এটাও এক্স হয়ে যায়, তাই এটা এই কোণটা হবে আমাদের 3x। তাহলে চলো আমরা ধরি এখানে যে ধরি মানে এ কোণটা যে সূক্ষ্ম কোণটাকে আমি ধরে নিলাম যে এক্স, তাহলে অতএব দিয়ে হয়ে যাবে প্রশ্ন অনুসারে যে বি কোণটা এই স্থূল কোণটা হয়ে যাবে আমাদের 3x। আর এখানে আমাদের এই যে সি কোণটা এক্স হয়ে যাবে, এ কোণ এক্স হলে সি কোণ এক্স। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি এর দেখো তিনটি কোণের যোগফল আমরা জানি 180 ডিগ্রি, এক্স এক্স যোগ 3x 180 ডিগ্রি। এখানে এক্সের মান পেয়ে যাবো, এটা পেয়ে যাবো আমরা 5x 180 ডিগ্রি, পাই দিয়ে কাটাকাটি করবো, 5 3 15, আচ্ছা 15 3 বেঁচে গেল, এটা 30 5 36 ডিগ্রি। তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম আমরা 36 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের এটা আমাদের 36 ডিগ্রি, এই কোণটা আমাদের 36 ডিগ্রি, আর এই কোণটা আমরা পেয়ে যাবো 3 দিয়ে গুণ করে। তাহলে আমরা এখানে এ কোণ সমান সমান সি কোণ আমরা কত পেয়ে গেলাম 36 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে অতএব বি কোণটা, তাহলে এই যে আমাদের 3 গুণিত এক্স এটা 36 ডিগ্রি, যদি গুণ করে নাও 318 আর 8 3 3 9 10 108 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের পরিমাপ পেয়ে গেলাম 36 ডিগ্রি আর 108 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা করে ফেলেছি আমরা 8-এ 4 নাম্বার ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ আমরা বের করলাম। তো এই ছিল আমাদের দেখো 11 নম্বর স্কুল। 11 নম্বর স্কুল কমপ্লিট, তোমাদের দেখো আমি করিয়ে দিয়েছি। ওকে, তাহলে দেখো আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।